আজকের নিবেদন গল্প কালো পুকুরের শেষ আলো। প্রথম পর্ব। নতুন মাস্টার মশাই। শরতের শেষ বিকেল, আকাশে তখন কাঁচা অন্ধকার নামছে। দূরের বাঁশঝাড়ের মাথায় একটা লালচে আলো ঝুলে আছে যেন। রাস্তার ধুলো উড়িয়ে একটা পুরনো বাস এসে থামল শিবতলা মোড়ে। বাস থেকে নামল অরিন্দম, হাতে একটা ব্যাগ, কাঁধে মলিন চাদর। বয়স ৩০-এর কাছাকাছি। সদ্য চাকরি পেয়েছে মাধবপুর গ্রামের প্রাইমারি স্কুলে শিক্ষক হিসেবে। বাস চলে যেতেই চারদিকটা হঠাৎ কেমন নিস্তব্ধ হয়ে গেল। দূরে কোথাও শেয়াল ডাকল। অরিন্দম মোবাইল বের করে দেখল নেটওয়ার্ক নেই। ঠিক তখনই পিছন থেকে একটা কর্কশ গলা ভেসে এলো, আপনি কি নতুন মাস্টার মশাই? চমকে ঘুরে দাঁড়ালো সে। একজন বৃদ্ধ, ধুতি, মলিন গেঞ্জি, হাতে হারিকেন। লোকটার চোখ দুটো অস্বাভাবিক কোটরে ঢোকা। জি হ্যাঁ, কিন্তু আপনি? আমি নিতাই, স্কুলের দারোয়ান, আপনাকে নিতে এসেছি। লোকটা হাঁটতে শুরু করলো। অরিন্দমও পেছন পেছন হাঁটল। কাঁচা রাস্তা, দুপাশে জঙ্গল, কোথাও কোনো মানুষের শব্দ নেই। হঠাৎ অরিন্দম খেয়াল করল পথের বাঁ দিকে একটা বড় পুকুর। পুকুরের জল একদম কালো, অস্বাভাবিক কালো। আর সেই জলের মাঝখানে যেন ছোট্ট একটা আলো জ্বলছে। সে দাঁড়িয়ে পড়ল। ওখানে আলোটা কিসের? নিতাই থেমে গেল। তারপর খুব আস্তে বলল, ওদিকে তাকাবেন না মাস্টার মশাই। কেন? গ্রামের নিয়ম। অরিন্দম হেসে ফেলল। এখনো এসব বিশ্বাস করেন নাকি? বৃদ্ধ কিছু বলল না, শুধু হাঁটার গতি বাড়িয়ে দিল। কিন্তু অরিন্দমের মনে হলো পুকুরের মাঝখানের আলোটা যেন একটু একটু নড়ছে, যেন জলের তলা থেকে কেউ একটা প্রদীপ হাতে তাকিয়ে আছে। দ্বিতীয় পর্ব। জমিদার বাড়ির ঘর। মাধবপুর স্কুলের পাশেই পুরনো জমিদার বাড়ি। সেখানেই থাকার ব্যবস্থা হয়েছে অরিন্দমের। বাড়িটা দেখে প্রথমেই তার গা ছমছম করে উঠল। দোতলার বারান্দা ভাঙা, দেয়ালে শ্যাওলা, কোথাও কোথাও গাছ গজিয়েছে। নিতাই হারিকেন তুলে বলল, এই ঘরটাই আপনার। ঘরে ঢুকতেই ধুলো আর পুরনো কাঠের গন্ধ। একটা খাট, একটা টেবিল, আর দেয়ালে ফ্যাকাশে হয়ে যাওয়া একটা মেয়ের ছবি। মেয়েটার বয়স খুব বেশি হলে 18, কিন্তু ছবিটার চোখ অদ্ভুত, যেন তাকিয়ে আছে। অরিন্দম জিজ্ঞেস করল, এটা কার ছবি? নিতাই কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বলল, জমিদারের মেয়ে, নাম ছিল মৃণালিনী। এখন কোথায়? বৃদ্ধের গলা শুকিয়ে গেল। মরে গেছে। বাইরে আচমকা ঝোড়ো হাওয়া উঠল। জানলার পাল্লা ধরাম করে বন্ধ হয়ে গেল। অরিন্দম চমকে উঠল।
নিতাই তাড়াতাড়ি দরজার দিকে এগোলো। যাওয়ার আগে থেমে বলল, রাতে যদি বাঁশির শব্দ শুনতে পান, দরজা খুলবেন না। মানে? যাই হোক না কেন, বলে লোকটা চলে গেল। ঘরটা নিস্তব্ধ। অরিন্দম নিজের মনেই হাসল। গ্রামের মানুষ ভয় দেখাতে ভালোবাসে, কিন্তু সেই রাতে ঘুম ভাঙল একটা অদ্ভুত শব্দে। বাঁশি, খুব মিষ্টি কিন্তু ভয়ঙ্কর বিষণ্ণ একটা সুর। সে উঠে বসল। শব্দটা বাইরে থেকে আসছে। জানলার ফাঁক দিয়ে দেখল দূরে কালো পুকুরের ধারে একটা সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে, তার হাতে প্রদীপ, আর সে ধীরে ধীরে জলের ওপর দিয়ে হাঁটছে। তৃতীয় পর্ব, গ্রামে নিষেধ। পরদিন সকালে স্কুলে গিয়ে অরিন্দম বুঝল গ্রামের সবাই যেন তাকে এড়িয়ে চলছে। ছাত্ররা পর্যন্ত ফিসফিস করছে। একটা ছেলে হঠাৎ বলেই ফেলল, স্যার, আপনি কাল রাতে ওকে দেখেছেন? অরিন্দম থমকে গেল। কাকে? ছেলেটা ভয় পেয়ে চুপ করে গেল। ঠিক তখনই পাশের শিক্ষক রমাপদবাবু এসে তাকে আলাদা করে নিয়ে গেলেন। চায়ের দোকানে বসে খুব নিচু গলায় বললেন, আপনি কাল পুকুরের দিকে গেছিলেন? না, তবে একটা মেয়েকে দেখেছি মনে হলো। রমাপদবাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। দেখুন, এই গ্রামে কিছু প্রশ্ন না করাই ভালো। কিন্তু ব্যাপারটা কি? লোকটা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন, 25 বছর আগে জমিদারের মেয়ে মৃণালিনী ওই পুকুরে ডুবে মারা যায়। দুর্ঘটনা? সবাই তাই বলে। আর সত্যিটা? রমাপদবাবু তাকালেন চারদিকে, তারপর ফিসফিস করে বললেন, মেয়েটা কাউকে ভালোবাসতো। তারপর? ছেলেটাকে এক রাতে খুঁজে পাওয়া যায়নি, আর পরদিন মৃণালিনীর দেহ ভেসে ওঠে পুকুরে। অরিন্দমের শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে লোকেরা আজও ভয় পায়? রমাপদবাবু খুব আস্তে বললেন, কারণ মাঝে মাঝে এখনো ওকে দেখা যায়। ঠিক তখনই দোকানের বাইরে একটা কুকুর হঠাৎ কাঁদতে শুরু করলো। সবাই চুপ করে গেল। চায়ের দোকানের বৃদ্ধ মালিক বিড়বিড় করল, আবার সন্ধে নামছে। চতুর্থ পর্ব, বাঁশির সুর। সেদিন সন্ধ্যের পর থেকেই অরিন্দমের ভেতরে অদ্ভুত একটা অস্থিরতা কাজ করছিল। স্কুল থেকে ফেরার সময় সে ইচ্ছে করেই কালো পুকুরের রাস্তা ধরল। আকাশে চাঁদ উঠেছে, কিন্তু পুকুরের জল এখনো কুচকুচে কালো। জলের ওপর হালকা কুয়াশা ভাসছে। অরিন্দম দাঁড়িয়ে গেল। চারদিক এতটাই চুপ যে নিজের নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছে। হঠাৎ টুং, একটা ক্ষীণ শব্দ, যেন কেউ কাচের চুড়ি নাড়ল। সে তাকালো। পুকুরের ওপারে একটা সাদা ছায়া দাঁড়িয়ে। মেয়েটা আজ আরো স্পষ্ট দেখা যাচ্ছে। লম্বা চুল, সাদা শাড়ি, হাতে প্রদীপ, আর তার মুখ
অদ্ভুত সুন্দর, কিন্তু চোখ দুটো ভয়ঙ্কর ফাঁকা। অরিন্দমের বুক ধড়ফড় করতে লাগলো। সে নিজের অজান্তেই এক পা এগোলো। ঠিক তখনই পিছন থেকে কেউ তার হাত শক্ত করে টেনে ধরল। পাগল হয়েছেন নাকি? নিতাই। বৃদ্ধ হাঁপাচ্ছে। ওদিকে গেলে আর ফিরে আসবেন না মাস্টার মশাই। অরিন্দম বিরক্ত হয়ে বলল, এসব কি হচ্ছে বলুন তো? সবাই এত ভয় পায় কেন? নিতাইয়ের চোখে আতঙ্ক। কারণ ও ডাকছে। মানে? যাকে ডাকে সে শেষ পর্যন্ত জলে নামেই। অরিন্দম হেসে উঠল। আপনারা ভূতে বিশ্বাস করেন, আমি করি না। বৃদ্ধ কিছু বলল না, শুধু খুব ধীরে বলল, আজ রাতে দরজা বন্ধ রাখবেন। সেই রাতে বৃষ্টি নামল। পুরনো জমিদার বাড়ির ছাদ দিয়ে টুপটাপ জল পড়ছে। অরিন্দম বই পড়ছিল। হঠাৎ সেই বাঁশির সুর, আজ আরো কাছে, আরো স্পষ্ট। তার বুকের ভেতরটা কেমন শূন্য হয়ে গেল। মনে হলো কেউ তাকে ডাকছে, খুব পরিচিত কেউ। সে দরজার কাছে গিয়ে দাঁড়াল। বাইরে বৃষ্টি, আর অন্ধকারের মধ্যে দূরে একটা আলো দুলছে। প্রদীপ। তার মাথার ভেতর যেন কুয়াশা জমতে লাগলো। দরজা খোলো, কে যেন ফিসফিস করে বলল। সে ধীরে ধীরে খিল তুলল। দরজা খুলতেই ঠান্ডা বাতাস ঢুকে গেল। আর বারান্দার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে মেয়েটা, এক দৃষ্টে তাকিয়ে। অরিন্দম জমে গেল। মেয়েটা ঠোঁট নাড়ল, কিন্তু কোনো শব্দ বেরোল না। তারপর সে ধীরে ধীরে ঘুরে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। অরিন্দম যেন সম্মোহিতের মতো তার পিছনে হাঁটতে শুরু করল। পঞ্চম পর্ব, জলের তলা। বৃষ্টি তখন আরো জোরে। পুকুরের ধারে এসে মেয়েটা থামল। তার সাদা শাড়ি ভিজে গায়ে লেপ্টে আছে, কিন্তু আশ্চর্য, তার পায়ের কাছে কাদা নেই, যেন সে মাটিতে হাঁটছেই না। অরিন্দমের মাথা ঝিমঝিম করছে। সে বুঝতে পারছে না কেন সেখানে এসেছে। মেয়েটা ধীরে ধীরে পুকুরের জলে নামল, কিন্তু ডুবল না। জলের ওপর দিয়েই হাঁটছে। প্রদীপটা এখনো জ্বলছে। তারপর সে পিছন ফিরে তাকাল। প্রথমবার। মেয়েটার চোখে জল, আর ঠোঁটে একটা কষ্টের হাসি। সে হাত বাড়ালো অরিন্দমের দিকে। ঠিক তখনই, মাস্টার মশাই! একটা চিৎকার। অরিন্দম চমকে উঠল। নিতাই আর রমাপদবাবু দৌড়ে আসছেন। মুহূর্তের মধ্যে মেয়েটা মিলিয়ে গেল। প্রদীপটাও নিভে গেল। চারপাশ অন্ধকার। অরিন্দম হঠাৎ খেয়াল করল সে কোমর জল পর্যন্ত নেমে গেছে পুকুরে। আর আরো এক পা এগোলেই গভীর জল। নিতাই তাকে টেনে তুলল। বৃদ্ধের হাত কাঁপছে। বলেছিলাম না, ও টেনে নেয়। অরিন্দম হাঁপাতে হাঁপাতে বলল, ও ও আমাকে কিছু বলতে চাইছিল। রমাপদবাবু চুপ। তারপর বললেন, এখনো সময় আছে, এই গ্রাম ছেড়ে চলে যান। না, অরিন্দম দৃঢ় গলায় বলল, আমি সত্যিটা জানতে চাই। বৃদ্ধ দুজন একে অপরের মুখের দিকে তাকালেন। তারপর নিতাই খুব আস্তে বলল,
সত্যিটা জানলে হয়তো আপনিও আর বাঁচবেন না। ষষ্ঠ পর্ব, বন্ধ ঘর। পরদিন দুপুরে অরিন্দম জমিদার বাড়ির দোতলায় ঘুরছিল। পুরনো করিডোর, ধুলো, মাকড়সার জাল। হঠাৎ সে খেয়াল করল একটা দরজা অন্য সব দরজার থেকে আলাদা। তাতে মোটা লোহার শিকল, যেন ইচ্ছে করে বন্ধ রাখা হয়েছে। দরজার ওপর ফ্যাকাশে সিঁদুরের দাগ, আর নিচে শুকনো বেলপাতা। অরিন্দমের কেমন অস্বস্তি হলো। ঠিক তখন পেছন থেকে নিতাইয়ের গলা, ও ঘরে যাবেন না। অরিন্দম ঘুরে দাঁড়ালো। কেন? বৃদ্ধ চুপ। ওখানে কি আছে? নিতাই কয়েক মুহূর্ত পরে বলল, মৃণালিনীর ঘর। অরিন্দমের বুকের ভেতর কেঁপে উঠল। এত বছর ধরে বন্ধ কেন? কারণ ও মারা যাওয়ার পর থেকে রাতে ওই ঘর থেকে বাঁশির শব্দ আসে। বাইরে হঠাৎ দমকা হাওয়া উঠল। দরজাটা খুব আস্তে ক্যাচ করে নড়ে উঠল। অরিন্দম স্পষ্ট শুনতে পেল ভেতর থেকে কেউ যেন হাঁটছে, ধীরে ধীরে, খালি পায়ে। সপ্তম পর্ব, মৃণালিনীর ডায়েরি। সেই রাতেই অরিন্দম ঠিক করল আজ সে বন্ধ ঘরটা খুলবেই। বাইরে তখন ঝড় উঠেছে। জমিদার বাড়ির জানালাগুলো কাঁপছে। দূরে বিদ্যুৎ চমকালেই কয়েক সেকেন্ডের জন্য গোটা বাড়িটা নীল হয়ে উঠছে। নিতাইকে কোথাও দেখা যাচ্ছে না। অরিন্দম হারিকেন হাতে দোতলায় উঠল। বন্ধ ঘরটার সামনে এসে দাঁড়াতেই তার বুকের ভেতরটা কেমন চেপে ধরল। আজ দরজার ওপাশ থেকে খুব ক্ষীণ একটা বাঁশির সুর ভেসে আসছে। কিন্তু এই সুরে ভয় নেই, আছে গভীর দুঃখ। সে শিকলটা ধরল, বরফের মতো ঠান্ডা। একটু জোর দিতেই পুরনো লোহার তালা ভেঙে মাটিতে পড়ে গেল। দরজা খুলতেই ক্যাচ, একটা পচা স্যাঁতস্যাঁতে গন্ধ বেরিয়ে এলো। ঘরটা অন্ধকার, দেয়ালে ধুলো জমে আছে। এক কোণে কাঠের খাট আর একটা আয়না, যার কাঁচ ফেটে গেছে। মনে হচ্ছে বহু বছর কেউ এখানে ঢোকেনি। কিন্তু আশ্চর্য, টেবিলের ওপর একটা প্রদীপ জ্বলছে। অরিন্দম থমকে গেল। এটা কিভাবে সম্ভব? সে ধীরে ধীরে এগোলো। টেবিলের ওপর একটা মোটা খাতা, ডায়েরি, মলাটে লেখা মৃণালিনী দেবী। তার হাত কাঁপতে লাগলো। সে ডায়েরি খুলল। প্রথমের পাতাগুলো সাধারণ, গান, কবিতা, গ্রামের কথা। তারপর ধীরে ধীরে লেখাগুলো বদলাতে শুরু করেছে। এক জায়গায় লেখা, বাবা জানলে আমাকে মেরে ফেলবেন, তবু আমি নীলমাধবকে ভুলতে পারবো না। আরেক পাতায়, ও বলেছে পূর্ণিমার রাতে আমরা পালিয়ে যাব। অরিন্দম দ্রুত পাতা উল্টাতে লাগল। হঠাৎ একটা পাতায় এসে তার হাত থেমে গেল। কালি ছোপানো লেখা, আজ রাতে ওরা নীলমাধবকে ধরে এনেছে। তার নিচে কাপা হাতে লেখা, ওকে মেরে ফেলবে। বাইরে বাজ পড়ল। ঘরটা মুহূর্তের জন্য
আলোয় ভরে উঠল। আর ঠিক তখনই অরিন্দম দেখল আয়নার সামনে কেউ দাঁড়িয়ে, সাদা শাড়ি, লম্বা চুল, মৃণালিনী। সে ধীরে ধীরে মাথা তুলল, তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। অরিন্দমের গলা শুকিয়ে গেল। তুমি কি চাও? মেয়েটা কাপা হাতে ডায়েরির শেষ পাতার দিকে ইশারা করল, তারপর মিলিয়ে গেল। অরিন্দম তাড়াতাড়ি শেষ পাতা খুলল। সেখানে শুধু একটা লাইন, কালো পুকুরের নিচে সত্যিটা লুকিয়ে আছে। ঠিক তখনই করিডোর থেকে পায়ের শব্দ এলো, ধুপ ধুপ ধুপ, যেন ভারী কেউ হাঁটছে। অরিন্দম দরজার দিকে তাকালো। অন্ধকার করিডোরে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে, আর তার হাতে একটা বাঁশি। অষ্টম পর্ব। জমিদারের ছায়া। অরিন্দমের শরীর জমে গেল। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছে। হারিকেনের আলোয় এবার মুখটা দেখা গেল। একজন বৃদ্ধ, কিন্তু মানুষ বলে মনে হয় না। তার চোখ দুটো সম্পূর্ণ সাদা, মুখে অদ্ভুত বিকৃত হাসি, আর হাতে পুরনো রূপোর বাঁশি। লোকটা ফিসফিস করে বলল, ওকে কেন জাগালি? অরিন্দম পিছিয়ে গেল। কে কে আপনি? এই বাড়ির মালিক। অরিন্দমের বুক ধড়াস করে উঠল। জমিদার? কিন্তু সে তো বহু বছর আগেই মারা গেছে। লোকটা আরো কাছে এলো। চারপাশের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মৃণালিনী আমার মান সম্মান নষ্ট করতে চেয়েছিল। তার গলা যেন একসাথে অনেকগুলো মানুষের গলা, তাই ওকে শাস্তি দেয়া হয়েছিল। অরিন্দম কাঁপা গলায় বলল, নীলমাধবকে আপনারা মেরেছিলেন? লোকটার ঠোঁট বেঁকে গেল। ও ছিল নিচু জাতির ছেলে। বাইরের ঝড় আরো জোরে উঠল। জমিদারের ছায়া ধীরে ধীরে অস্বাভাবিক বড় হতে লাগলো। ওদের কেউ এই বাড়ি ছাড়তে পারেনি। হঠাৎ ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। অরিন্দম ছুটে গিয়ে দরজা টানতে থাকলো। খুলছে না। পিছন থেকে বাঁশির সুর ভেসে এলো। এবার সেই সুরে ভয়ঙ্কর কিছু আছে। মাথার ভেতরটা যেন ফেটে যাচ্ছে। অরিন্দম হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখের সামনে একের পর এক দৃশ্য ভেসে উঠতে লাগলো। পূর্ণিমার রাত, পুকুর পাড়, কয়েকজন লোক নীলমাধবকে বেঁধে মারছে। মৃণালিনী কাঁদছে। তারপর জমিদার নিজে মেয়েটাকে টেনে নিয়ে যাচ্ছে পুকুরের দিকে। মৃণালিনীর চিৎকার, আর কালো জলের মধ্যে ডুবে যাওয়া প্রদীপের আলো। অরিন্দম চিৎকার করে উঠল। ঠিক তখনই একটা নারী কণ্ঠ ভেসে এলো, ওকে বিশ্বাস করো না। ঘরের প্রদীপ হঠাৎ দপ করে জ্বলে উঠল। মৃণালিনী আবার দেখা দিল। এবার তার চোখে আর ভয় নেই, রাগ, প্রচন্ড রাগ। সে হাত তুলে জমিদারের দিকে তাকাতেই পুরো ঘর কেঁপে উঠল। আয়নাটা চুরমার হয়ে গেল। জমিদারের ছায়া ভয়ঙ্কর গর্জন করে উঠল, তুই এখনো মুক্তি পেলি না? মৃণালিনীর কণ্ঠ ঠান্ডা, আজ পাবে না তুমিও। নবম পর্ব।
পুকুরের নিচের কবর। ঘরটা যেন ভূমিকম্পের মতো কাঁপছে। দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। জমিদারের ছায়া ধীরে ধীরে বিকৃত হয়ে উঠছে, কখনো মানুষের মতো, কখনো ধোঁয়ার মতো। অরিন্দম কোনো মতে উঠে দাঁড়ালো। মৃণালিনী তার দিকে তাকালো। প্রথমবার তার গলা শোনা গেল, খুব শান্ত, খুব ক্লান্ত। পুকুরের নিচে ও আছে। কে? নীলমাধব? মেয়েটা মাথা নাড়ল। ওকে মেরে জলের নিচে পুঁতে রাখা হয়েছিল। অরিন্দমের বুকটা ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই জমিদারের আত্মা গর্জে উঠল, চুপ! ঘরের সব জানলা একসাথে খুলে গেল। হাওয়ার ঝাপটায় হারিকেন নিভে গেল। চারপাশ অন্ধকার, শুধু জমিদারের চোখ দুটো জ্বলছে। কেউ সত্যিটা জানবে না। সে হঠাৎ অরিন্দমের দিকে ঝাঁপিয়ে এলো। অরিন্দম দেয়ালে ছিটকে পড়ল, মাথা ঘুরছে। ঠিক তখনই মৃণালিনী চিৎকার করে উঠল, পুকুরে যাও, আজই! এক ঝলক ঠান্ডা বাতাস অরিন্দমকে দরজার বাইরে ঠেলে দিল। ধড়াম করে দরজাটা বন্ধ হয়ে গেল। ভেতর থেকে ভয়ঙ্কর গর্জন আর বাঁশির বিকৃত শব্দ আসতে লাগলো। অরিন্দম দৌড়তে শুরু করলো। সিঁড়ি বেয়ে নিচে, তার পেছনে যেন কেউ ছুটে আসছে। পুরো জমিদার বাড়ি কাঁপছে। বাইরে তখন প্রচন্ড ঝড়, বিদ্যুৎ চমকাচ্ছে। কালো পুকুরের দিকে যেতে যেতে সে দেখল গ্রামের সব কুকুর একসাথে চিৎকার করছে। গাছগুলো অস্বাভাবিকভাবে দুলছে, যেন পুরো গ্রাম জানে আজ কিছু একটা ঘটতে চলেছে। পুকুর পাড়ে পৌঁছতেই সে থেমে গেল। জলের মাঝখানে আবার সেই আলো, কিন্তু আজ একটা না, অনেকগুলো। যেন জলের নিচে অসংখ্য প্রদীপ জ্বলছে। অরিন্দমের শরীর কাঁপতে লাগলো। ঠিক তখন পিছন থেকে রমাপদ বাবুর গলা, আপনি এখানে কেন? অরিন্দম ঘুরে দেখল নিতাই আর রমাপদ বাবু দৌড়ে আসছেন। সে হাঁপাতে হাঁপাতে সব বলল, জমিদার, মৃণালিনী, ডায়েরি, সব। শুনে দুজনের মুখ সাদা হয়ে গেল। রমাপদ বাবু আস্তে করে বললেন, তাহলে সময় এসে গেছে। নিতাই কাপা গলায় বলল, আজ পূর্ণিমা। ঠিক তখনই পুকুরের জল নিজে থেকে ঢেউ খেলতে শুরু করলো। কোনো বাতাস নেই, তবু জল ফুটছে, যেন নিচে কিছু নড়ছে। হঠাৎ জলের মাঝখানের থেকে একটা হাত বেরিয়ে এলো, ফ্যাকাশে, কঙ্কালসার। অরিন্দম পিছিয়ে গেল। তারপর ধীরে ধীরে জলের উপর ভেসে উঠল একটা মানুষের শরীর। গলায় দড়ির দাগ, চোখ বন্ধ, কিন্তু হাতে শক্ত করে ধরা একটা বাঁশি। নিতাই হাঁটু গেড়ে বসে পড়ল। ও হরি, এ তো নীলমাধব! ঠিক তখনই চারপাশের বাতাস হঠাৎ থেমে গেল। সব শব্দ বন্ধ, পুরো পৃথিবী নিস্তব্ধ। তারপর জমিদার বাড়ির দোতলার একটা জানলায় আগুন জ্বলে উঠল, আর সে আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে জমিদারের ছায়া। সে ভয়ঙ্কর গলায় চিৎকার করল, কেউ মুক্তি পাবে না। 10ম পর্ব, শেষ বাঁশি। পুকুরের জল কালো থেকে ধীরে ধীরে লালচে হয়ে উঠছে। আকাশের চাঁদ মেঘে ঢেকে গেছে। নিতাই কাঁদতে কাঁদতে বলল, ওদের দাহ না করলে শান্তি হবে না। রমাপদ বাবু চিৎকার করলেন, কিন্তু দেহ তুলবো কিভাবে? ঠিক তখনই অরিন্দম খেয়াল করল নীলমাধবের হাতের বাঁশিটা আস্তে আস্তে নড়ছে। তারপর
নিজে থেকেই বাজতে শুরু করলো, একটা অদ্ভুত সুর, দুঃখে ভরা, ভালোবাসায় ভরা। আর সেই সুর শুনেই পুকুরের ওপারে দেখা গেল মৃণালিনীকে। সে আজ আর ভয়ের মতো লাগছে না, বরং খুব শান্ত। ধীরে ধীরে সে জলের উপর দিয়ে হেঁটে এলো, নীলমাধবের দেহের পাশে এসে দাঁড়ালো। তার চোখে জল। সে কাপা হাতে নীলমাধবের মুখ ছুঁলো, আর সেই মুহূর্তেই পুকুরের জল ভয়ঙ্কর ভাবে ঘুরতে শুরু করলো। জলের ভেতর থেকে শত শত হাত বেরিয়ে আসছে, চিৎকার, কান্না, আর তার মাঝখানে জমিদারের গর্জন, না! জমিদার বাড়ির আগুন হঠাৎ কয়েক গুণ বেড়ে গেল। পুরো বাড়ি জ্বলছে। জানলার মধ্যে দাঁড়িয়ে জমিদারের ছায়া ছটফট করছে। মৃণালিনী ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ এখন আগুনের মতো জ্বলছে। সে শুধু একটা কথা বলল, শেষ। হঠাৎ প্রচন্ড বিস্ফোরণের শব্দ হলো। জমিদার বাড়ির দোতলা ভেঙে পড়ল। চারপাশ ধুলো আর আগুনে ঢেকে গেল। অরিন্দম মাটিতে পড়ে গেল। কিছুক্ষণ সে কিছুই শুনতে পেল না। ধীরে ধীরে সব শান্ত হলো। বৃষ্টি নামতে শুরু করেছে। পুকুরের জল আবার শান্ত, কালো নয়, স্বাভাবিক। নিতাই কাপা হাতে সামনে দেখল এবং দেখালো। অরিন্দম তাকিয়ে দেখল, পুকুর পাড়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে দুটো ছায়া, মৃণালিনী আর নীলমাধব। এবার তাদের মুখে ভয় নেই, শুধু শান্তি। নীলমাধব বাঁশিতে শেষবারের মতো একটা সুর তুলল। তারপর ধীরে ধীরে দুজনেই কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। উপসংহার। 1 মাস পরে মাধবপুর গ্রামে আর কেউ বাঁশির শব্দ শোনেনি। কালো পুকুরের জলও স্বাভাবিক হয়ে গেছে। লোকেরা আবার সেখানে মাছ ধরতে যায়, কিন্তু গ্রামের বৃদ্ধরা এখনো বলে, পূর্ণিমার রাতে, খুব গভীর রাতে যদি কেউ পুকুর পাড়ে দাঁড়ায়, তাহলে দূরে কোথাও খুব ক্ষীণ একটা বাঁশির সুর শোনা যায়। দুঃখের না, ভয়েরও না, ভালোবাসার।